সকাল থেকে জলের ট্যাঙ্কের ফুটো নিয়ে পড়েছিলাম। জলের ট্যাঙ্কের তলায় ফুটো হয়ে গিয়েছিল। তার জন্য সেই জল চিয়ে চিয়ে পড়ছিল। তো সেটা তো ভীষণ একটা বিরক্তিকর। ওইটা তো ঠিক করাও যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে জল চুইয়ে চুইয়ে পড়ে পুরো বাড়ির যে দেয়ালটা সেটার মধ্যে দিয়ে তো রসবে, তখন জিনিসটা খারাপ হয়ে যাবে। তো সেটা ইমিডিয়েটলি চেঞ্জ করার ব্যাপার। তো সঙ্গে সঙ্গে বললেই তো সঙ্গে সঙ্গে সব কিছু আয়োজন হয় না। মানে তুমি যে যিনি ঠিক করবেন সেই মিস্ত্রি পাবে, দোকানে যেতে হবে, জিনিসটা আনতে হবে, সমস্ত কিছু ওভারঅল মিলিয়ে বেশ সকালবেলাটা নড়বড়ে হয়ে গেছে। মানে আমি তো ভিডিও করার টাইমই পাচ্ছিলাম না। আর সত্যি কথা কোনো রকমে একটা রান্না গুজুগাজু দিয়ে করে দিয়েছি, ঠিক আছে। আর বাড়ির সমস্ত কাজ এখনো পর্যন্ত পড়ে রয়েছে, করা হয়নি। মানে কি করব, মানে ওই দিক দেখবো না এদিক দেখবো না, মানে ওই বাসন টাসন মাজা হেনা তেনা এগুলো তো দিদি করে দিয়ে গেছে, ঘর মোছা। বাদ বাকি তো আমাদের অনেক কাজ থাকে, তো সেগুলো করা হয়নি। তবে আমি এখন ভিডিও করার পরে সেটা করব। তো যাই হোক, প্রচুর জামা কাপড় কাচাকুচি হয়েছিল দুদিন ধরে, সেই সমস্ত পড়ে রয়েছে। সেগুলোকে গোছাগাছি করতে হবে, জিনিস যেখানে রাখার সেখানে। একটু একটু যাওয়ার দরকার ছিল অন্য একটা জিনিসের জন্য। হ্যাঁ, সেইটা কিনবো বলে অনেক দিন ধরেই ভাবাভাবি করছি। তো সেটার জন্যও যাওয়ার দরকার ছিল, বাট আজকের আর সময় হয়তো হবে না। ঠিক আছে, কখন যাবো আর কখন কিনবো আর কখন কি করব। তো সব মিলিয়ে ওভারঅল একদম ঘেটে ঘটঘটি চচ্চড়ি হয়ে আছে। তার মধ্যে ভিডিও দেখাটা, সেটা তো আমাদের নেশা বলতে পারো, পেশা বলতে পারো, দুটোই। মানে ভিডিও দেখাটাই অ্যাকচুয়ালি সকাল থেকে টার্গেট থাকে ভিডিও দেখার, তারপরে সময় পেয়ে ভিডিও করার। তো ভিডিওগুলো আগে মুখস্থ করার মতো বইয়ে মুখস্থ পড়া যেরকম হয় সেরকম দেখে নিই। তো এখন একটা ভিডিও যেটা দেখছি আমরা, ভিডিও না ঠিক, স্ট্রিম লাইভ। তো সেখান থেকে যেটা উঠে এসছে সেটা হচ্ছে ক্ষমা। তো কালকে দেখেছিলাম হাটের লাইভে, হাট বলেছিল যে ওদের উচিত সবাই মানে ভিডিও করে ক্ষমা চাওয়া, যেটা নুপুর টু গিয়ে ওনার লাইভে গিয়ে ক্ষমা চেয়েছে, তখন উনি বলেছিলেন যে সবার উচিত ভিডিও করে ক্ষমা চাওয়া। মানে ভীষণ, মানে ভাবি মানুষের কি আর কি পরিস্থিতি। একটা সময় এই হাটকে নিয়ে একদম বাজে, নোংরা থেকে নোংরা অকথ্য কথা বলেছে, হাটকে জড়িয়ে অন্য ক্রিয়েটারদের সঙ্গে সেই লেভেলের নোংরা অকথ্য কথা বলেছে এবং মজা নিয়েছে গ্রুপের মধ্যে, সোজা কথা। তারপরে সবথেকে বড় কথা, এই হাটকে ফ্যাসাদে ফেলার জন্য ম্যান্ডু রানী তার বাচ্চার ব্যাপার নিয়ে একটা পক্সো কেস করে দিয়েছে। তো আপনি ভাবতে পারছো মানে কোন লেভেলের একটা মানুষকে ক্ষতি করতে চেয়েছে, ভাবতে পারছো? সেটা কখনোই এই ক্ষমা চেয়ে সেটা উইথড্র হয় না। মানে ওরা যে ধরনের নোংরামিটা করেছে সেটা ক্ষমা চেয়ে হয় না। কিন্তু এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো অপশান নেই। মানে তুমি কাউকে কি করতে পারো, মানে একজন এসব নোংরামি করেছে সেগুলো তোমাদের সামনে চলে এসেছে, মানে একজন না, মানে 5 জন নোংরামি করেছে সেগুলো তোমাদের সামনে চলে এসেছে, এবং নোংরামির এক্সট্রিম লেভেলের পরে তারা একটা ছেলের পুরো কেরিয়ার নষ্ট করে দিতে চেয়েছে, ঠিক আছে, সেটাও তোমাদের সামনে চলে এসেছে। এখন তাদের আর কি আছে, তাদের তো আর কিছু নেই, তারা যা করার করে ফেলেছে। তো এর যদি এগেনস্টে ক্ষমা চাওয়া হয় সেটার কোনো ভ্যালু নেই, মানে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। কারণ ওরা একটা মানুষের ক্ষতি করতে চেয়েছে, একটা মানুষের ক্ষতি করতে চেয়েছে, একটা মানুষকে নিয়ে খিল্লি করতে গিয়ে অকথ্য নোংরা কথা তার সম্বন্ধে অন্য ক্রিয়েটারদের জড়িয়ে এবং অন্য ক্রিয়েটারদের হাজব্যান্ডের সঙ্গে সেই তার বউকে নিয়ে অকথ্য কথা। এগুলো কি ইয়ার্কির পার্ট হতে পারে, ছ্যাবলামির পার্ট হতে পারে না? তো মানে সে নোংরা, মানে কি এক্সট্রিম লেভেলের নোংরা। আর তার রিটার্নে তারা ক্ষমা চাইলে সে জিনিসটা উইথড্র হয় না। এইবার আমি কিন্তু বলি, ক্ষমা পরম ধর্ম, ক্ষমা করা ছাড়া আমাদের কাছে অন্য অপশান নেই। এবং এখানে ক্ষমা করা ছাড়া এই ক্রিয়েটাররা কি করতে পারে, তাদের এগেনস্টে কি করতে পারে? হ্যাঁ, কেস কামারি থানা পুলিশ করতে পারে, ঠিক আছে, তাদের এগেনস্টে যদি আসে করতে পারে। কিন্তু সবসময় জানবে এগুলো কিন্তু মানে কি বলবো, প্রথমত ভার্চুয়াল জগতের, দ্বিতীয় কথা হচ্ছে সেটা গ্রুপে কথা হয়েছে যেটা বাইরে এসেছে, সেটা নিয়ে ওই লেভেলের লং টার্ম বেসিস টানা যাবে না, ঠিক আছে। তো সেই জন্যে ব্যাপারটা সেইভাবে হয় না। তো ক্ষমা চাওয়াটা এখানে বেস্ট অপশান, সেই জন্য চেয়েছে। এবার ক্ষমা চাইতে গিয়ে দেখলে গোল্ডি দিদি সেই লেভেলের নাটক,
সেই লেভেলের নাটক গোল্ডি দিদি। আর এটা গোল্ডি দিদির নেচার, শুনেছি যে গোল্ডি দিদি কথা বলতে বলতে হঠাৎ করে পিটিং করে কেঁদে ফেলে, আবার সেন্টিমেন্টাল সুড়সুড়ি দিয়ে আবার আগের মতো হয়ে যায়, মানে খুব সহজেই কেঁদে অন্য লোকের মন ভোলাতে পারে, এটা গোল্ডি দিদির নেচার, এটা শুনেছি। তো গোল্ডি দিদি অ্যাজ ইট ইজ ভিডিও মানে বলতে 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 হঠাৎ করে কান্নাকাটি শুরু করলো, হাউমাউ করলো, ক্ষমার অযোগ্য এই সেই হ্যান ত্যান করে। তারপরে একটা যেটা কথা বললো সেটা আমার ভীষণ হাসি পেল, বললো যে ইউটিউব আনইনস্টল করে দিয়েছি। প্রথম কথা, যদি ইউটিউব আনইনস্টল করে দাও তাহলে তুমি কোন আইডি নিয়ে তুমি আমার মানে স্ট্রিম লাইভে উঠে লাইভ করছো, আমি তো বুঝতে পারলাম না। মানে কি, মানে ওই লাইভটা করার পর তুমি আনইনস্টল করবে, না ইনস্টল করে আবার নতুন আইডি দিয়ে এসছো, কি জানি, বলতে পারছি না। তো যাই হোক, তার বক্তব্য সে আনইনস্টল করে দিয়েছে, ইউটিউবে আর সে আসছেই না ধারে কাছে। দেখো, প্রথম কথা হচ্ছে আমার বাড়িতে বসে আমি যদি ইউটিউব দেখি, ঠিক আছে, কেউ কিচ্ছু বলার নেই, আমাকে ইউটিউব আনইনস্টল করতে হবে কেন, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি কোনো কমেন্ট পাস না করি, শুধু ভিডিও দেখি আমার এন্টারটেনের জন্য, লোকে কিছু বলার নেই। আমি যদি কমেন্ট পাস না করে, নোংরা মন্তব্য না করে, গ্রুপের মধ্যেও কোনো নোংরা মন্তব্য না করে ইউটিউব আমি আমার নেশার জন্য দেখি, তাহলে অসুবিধে কী আছে? বারবার একটা কথা আসে যে ইউটিউব আমাদের ব্রেড অ্যান্ড বাটার নয়, খুব ভালো কথা, ঠিক আছে, বাট আমরা সেটাকে ছোট করছি না, যার যেটা কর্ম। কথাটা হচ্ছে যে আমার ইউটিউব ব্রেড অ্যান্ড বাটার নয়, তার মানেই কি আমি বিশাল হনু না তো? তাহলে ইউটিউব যখন আমার ব্রেড বাটার নয়, তাহলে আমি এই কন্ট্রোভার্সি জোনে এসে সবার ঘরে ঘরে ঘুরে এর কথা তাকে, তার কথা একে, ওর কথা তাকে করে আমার লাভটা কি, প্রথম। দ্বিতীয় কথা, ইউটিউব যখন আমার ব্রেড বাটার নয়, তাহলে আমি নিজেকে এত মানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি কেন? চারিদিকে গোল্ডি 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 কেন? কিসের জন্য? কি লাভে? আচ্ছা, ইউটিউব আমার ব্রেড বাটার নয়, অথচ ইউটিউব যার ব্রেড বাটার, এমন ব্লগারের সঙ্গে আমি সখ্যতা বানিয়ে চলছি, ভালো কথা। ইউটিউব আমার ব্রেড বাটার নয়, অথচ তার সঙ্গে সখ্যতা ছিল, তারপর আমি 5 সোল সিস্টার্স তৈরি করলাম, এবং সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে রেগুলার কাটাছেঁড়া খিল্লি করা। কারণটা কি? আমার তো ইউটিউব ব্রেড বাটার নয়, আমি একজন ভিউয়ার্স, আমি এন্টারটেন করতে মানে হতে এসেছি, আমি ভিডিও দেখবো, এন্টারটেন হব, মজা নেব, সেখানে ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর ব্যাপারে কোনো কমেন্ট করব, কেটে পড়বো, এটাই তো। তো আমার সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওই এ বরের সঙ্গে, ও ছেলের সঙ্গে, কি কারণে, কি কারণে? এর থেকে পরিষ্কার যে অ্যাকচুয়ালি এরা তাদের বিবাহিত জীবনে ফ্রাস্ট্রেটেড, এটা সত্যি। আর এদের সংসারের প্রতি মন নেই, সারাক্ষণ ইউটিউবের ভার্চুয়াল জগতে নিজেদেরকে নিমজ্জিত করে রাখে। এবং কেন করে রাখে? কারণ তারা নিজেদের জীবন লাইফস্টাইল নিয়ে নিশ্চয়ই হ্যাপি নয়, তার জন্য সেইখানে সুখ না পেয়ে তারা এরকম অ্যাডিকশানে সুখ খুঁজতে এসেছে। এটা একটা অ্যাডিকশান, পরনিন্দা পরচর্চাও একটা অ্যাডিকশান। কন্ট্রোভার্সি দেখা, কন্ট্রোভার্সি দেখে এন্টারটেন হওয়া, কেটে পড়া আলাদা জিনিস। কন্ট্রোভার্সি নিয়ে সারাক্ষণ ক্যারিকাচার করা, সেটা নিয়েই মাথার মধ্যে জোটালা বানানো, এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডিফেম করা, তাদের নিয়ে লুজটক করা, অথচ তাদের সঙ্গে ফোনালাপ করা, এগুলো সবটাই এই অ্যাডিকশানেরই ফল, যেটা গোল্ডি দিদির ভরে ভরে হয়েছিল। আজকের কেঁদে কি লাভ আছে? কেঁদে রাজ্য জয় হয় না। কেঁদে কি দেখানো হচ্ছে? যে আমি বড়ই ইমোশনাল, আমি ইমোশনের বশীভূত হয়ে এইসব ভুলভাল কাজ করেছি, আমি আনইনস্টল করে দেব? প্রত্যেকটা কথা তোমার সত্যি, এটা কি করে প্রুফ হবে? যাই হোক, ক্ষমা যখন চেয়ে নিয়েছো, ক্ষমা লোকে করে দেবে, কারণ ক্রিয়েটাররা কি করবে তোমাদেরকে নিয়ে? কি করতে চায়? তারা তো কিছু করতে চায় না। তো তাহলে তোমাদের ক্ষমাই করতে হবে, এবং আমি তো আগেই বলেছি ক্ষমা পরম ধর্ম। এই যে সবাই মিলে এসে ভিডিও করে, লাইভ করে, কমেন্ট বক্সে এসে ক্ষমা চেয়ে নিচ্ছ, এটা তোমাদের জন্য ভালো। কালকের যখন নুপুর 2 ক্ষমা চাইলো হার্টের লাইভে, সে কিন্তু বলেছে যে আমি সর্বদা যে নোংরা কথা বলেছি তা কিন্তু নয়, বাট আমি গ্রুপে ছিলাম, এটাই ভুল ছিল। এই গ্রুপে
আমি ঢুকে আমার মান সম্মান খইয়েছি, আর সবথেকে বড় কথা এই গ্রুপের সঙ্গে আমি হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছি, এটাই আমার বড় অপরাধ, এটা কিন্তু স্বীকার করেছে। কিন্তু দেখো নূপুর ওয়ানের ক্ষেত্রে কিন্তু সেটা হলো না। নূপুর ওয়ান ক্ষমা চাইতে এসেও নিজে লেকচার দিয়ে গেল। কি লেকচার দিয়ে গেল? নূপুর ওয়ানের বক্তব্য, ভাই আমার টিভি দেখার মতো টাইম পাস করার সময় মানে থাকলেও দেখতে পাই না, কী সব করতে হয় তার জন্য আমার কাছে ইউটিউবটা ভরসা। হতেই পারে, তোমাকে কেউ বলেনি ইউটিউব ইনস্টল করতে, আনইনস্টল করতে। আচ্ছা, তারপরে বলছে আমি দিইনি, আমি কোনো গালি দিইনি সেইভাবে, আমি তেমন কাউকে চিনতামও না, গালি দিইনি, কিন্তু তবুও আমার দ্বারা যদি কোনো ভুলচুক হয়ে যায় তাহলে আমি সেটার জন্য ক্ষমা চাইছি। প্রথম কথা হচ্ছে, তুমি গালি দিয়েছো কি দাওনি সেটার থেকে বড় কথা, তুমি গালি না দিয়ে মজা নিয়েছো। ওই গ্রুপে যে 5 জন ছিল তারা একে অপরের পরিপূরক হয়েছো। 5 জনই, সেই একজন গালি দিয়েছে আর 4 জন শুনেছে, আরও একজন গালি দিয়েছে আর 4 জন শুনেছে, তার মানে প্রত্যেকে সমান দোষে দোষী। তুমি দাওনি মানে তুমি ভালো এরকম নয়, তুমি দাওনি কিন্তু তুমি ওইখানে গ্রুপের মধ্যে সেই জিনিসটা নিয়ে মজা নিয়েছো। কেন? কিসের দায়? যেখানে এরকম নোংরা গালাগালি হচ্ছে তারপরে তুমি সেখানে বসে সেগুলো মজা নিচ্ছ, কিসের দায়? কিসের দায়? ইউটিউবে এসেছো, ভিডিও করছো, কমেন্ট পাস করছো না করছো, ভিডিও দেখছো, এন্টারটেন হচ্ছে, খুব ভালো কথা। তারপর একটা ব্লগারের সঙ্গে তোমাদের সম্পর্ক সখ্যতা হয়েছে, খুব ভালো কথা। তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সখ্যতা হয়েছে, সেটাও ভালো কথা। কিন্তু তারপর সেখানে অকথ্য কথা হচ্ছে, নোংরা কথা হচ্ছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ডিফেম করা হচ্ছে, তাদেরকে শুইয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এর সাথে তার সাথে বেড পার্টনার করে দেওয়া হচ্ছে। সেই সব জায়গায় তুমি থাকছো, তুমি শুনছো, তুমি দেখছো, প্রতি সময় প্রেজেন্ট না থাকলে পরে তো গ্রুপে লিখছো, তো সেখানে কি তুমি কোথাও লিখেছো যে তোরা এই ধরনের কেন নোংরা আলোচনা করছিস, কেন এই ধরনের কথা বলছিস, তাহলে আমি গ্রুপ থেকে লিভ হয়ে যাব? নো, বলনি। তার মানে তো তুমি সেই লেভেলের মজাটা সেখানে নিয়েছো। তুমি বলনি বলে তুমি ছাড় পেয়ে যাবে, এটা কি কখনো হয়? তুমি বলছো আমি বলিনি, তারপরেও আমি ক্ষমা চাইছি, তার মানে তুমি বলনি বলে তুমি তাদের থেকে ঊর্ধ্বে হয়ে যাচ্ছ, এটাই বক্তব্য। প্রথম কথা, এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষদের সঙ্গে মিশে তাদের এই সব কথা আস্বাদন করছো, আর তারপরে এসে বাতিলিং মারলে হবে? হ্যাঁ, ইউটিউবে প্ল্যাটফর্মে তোমাকে অনেকেই অহংকারী বলেছে, হ্যাঁ তুমি বলেছো, তুমি এসে তোমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড স্ট্যাটাস দেখাতে এসেছো। তো যার ফ্যামিলি স্ট্যান্ডার্ড স্ট্যাটাস এই লেভেলের, সে এখানে এসে এই লেভেলের নোংরা মন্তব্য কেন করছে, আর সেগুলো শুনছেই বা কেন? এটা তো সব থেকে বড় প্রশ্ন। তাই তুমিও সমান দোষে দোষী। আর সেখানে যখন ক্ষমা চাইতে এসেছো তখন নিজের অ্যারোগেন্সিটাকে বন্ধ রেখে ক্ষমা চাইতে হয়। ক্ষমা চাইতে এসে বলে আমি পার্সোনালি কাউকে গালি দিইনি, আমার মুখ থেকে সেরকম কথা বেরোয়নি, আমি একে চিনতাম না তাকে চিনতাম না, তো মজাটা আমি নিয়েছি, ঠিক আছে? এটা কীরকম ধরনের কথা? তাই এই ক্ষমা চাওয়াটা, মেনলি ক্ষমা চাওয়াটা একটা হচ্ছে ভিউয়ার্সদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আই ওয়াশ, ঠিক আছে, সবার ক্ষেত্রে। এবং এখানে জানে যে ক্ষমাটা না চাইলে ওরা পার পাবে না, সেরকমভাবে লোক ওদেরকে মানে আর কি বলে যাবে, সেই জন্য ক্ষমা চেয়ে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। মানে ইউটিউব থেকে এরা সরাচ্ছে না, কারণ এদের নেশা এটা হয়ে গেছে, পেশা এটা নয়, নেশা এটা। আর অ্যাডিকশান হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস, ঠিক আছে? আর এরা ওই যে বললাম, হাজব্যান্ড বা অন্য কাউকে নিয়ে সেই লেভেলের সময় কাটিয়ে শুধুমাত্র এন্টারটেন, যখন যেটুকুনি টাইম সেইটুকুনি টাইমে আমরা ইউটিউব দেখব না, সেরকম নয়। এদের মেন্টালিটি সমস্ত কাজ পড়ে থাক, সব কিছু রসাতলে চলে যাক, আমরা সারাক্ষণ ইউটিউবের জিনিসপত্র নিয়ে ক্যারিকাচার করব, এটাই হচ্ছে এদের মেন ফান্ডা, ঠিক আছে? তাই সব জায়গা থেকেই বলবো যে তোমরা সত্যি সব কিছুতেই দোষী, তাই ক্ষমা চেয়ে তোমাদের দোষটা কম হয় না, বাট ক্ষমা ওই যে বললাম পরম ধর্ম, তার জন্য ক্ষমা করে দেয়া হচ্ছে। তো এখন নিজেদেরকে এই যে আমাদের এটা ব্রেড অ্যান্ড বাটার নয়, আমাদের এটা এই নয়, এসব বলে কী লাভ? তোমাদের নেশা, আর নেশা হচ্ছে পেশার থেকেও মারাত্মক জিনিস।
পয়সার জন্য, প্রফেশনের জন্য কাজ করতে আসা, সেখানে দুটো কথা বলা সেটা আলাদা জিনিস। আর তোমরা পয়সার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, মানে ঘরের খেয়ে পরের মোষ তাড়াবো বলে ইউটিউবে সেই কেচ্চা কাহিনীর মধ্যে থাকবো এবং সেখানে ঢুকে খিল্লি নেব, মজা নেব এবং সেই মজাটা নিতে গিয়ে লোককে সেই লেভেলের নোংরা ডিফেম করব। তারপরে আবার বড় বড় লেকচার মারছো, আমি এই, আমি ওই, আমি সেই, আমার বাবা এই, আমার মা ওই। কী লাভ? সেই শিক্ষার মূল্য আছে যে শিক্ষায় তুমি এসে অন্য লোককে মানে বেডে শুইয়ে দিচ্ছ? সেই শিক্ষার মূল্য আছে যেখানে এই সব নোংরা অকথ্য কথা তুমি মজাই হোক। যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ক্ষমাটা একটা আই ওয়াশ, আর কিছুই না। তো যাই হোক, এইবার যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এর মধ্যে ইতিমধ্যে হ্যাঁ একটা এলো, তোমার ভিডিও এলো, হার্টের ভিডিও, যেখানে দেখা গেল যে আবার কনফেস করেছে আমাদের মামি, হ্যাঁ ভগ্নু মামি। সে কি বলছে, কি সেগু, তারপর আর বলছি না আমি, নোংরা একটা কথা, সেটার মানে সত্যি আমি জানি না। তবে হ্যাঁ, এই গালিটা আমি কিন্তু অনেক দিন আগে শুনেছিলাম, আমার মামাবাড়ি একটু গ্রামের দিকে, তো সেইখানে আমি কোনো কাউকে বলতে শুনেছিলাম একটা কারোর সম্বন্ধে যে এরকম কথা। তবে সেটা আমি খুব বেশি বড় নয়, ওই 9-10-এ পড়ি তখন শুনেছিলাম। আমি জানি যে এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তার মানেটা কি সেটা আজ পর্যন্ত আমি জানি না। তবে এখন গুগল সার্চ করে দেখব ভিডিওটা করার পরে। তো এই গালি নাকি তাকে দেয়া হতো, আর নাকি দেয়া হতো বোকা ড্যাশ, মানে সে যেহেতু সেটা করে তার মামির সাথে, তাই তাকে এটা বলতেই পারে যে তুই বোকা। তা বোকার সঙ্গে আরও একটা জিনিস জুটিয়ে দিয়েছে, যে তার মানে তার মামি হচ্ছে বোকা, আর বোকার সঙ্গে ও যেটা করে ওটা বলে দিয়েছে। মানে এই ধরনের ফাউল ল্যাঙ্গুয়েজ মামিকে ভাগনা বলে, ভাবতে পারছো? ঠিক আছে, তাতে আবার কি, তাতে আবার বলছে না এমনি সময় ও কোনো গালি দেয় না বা বাজে কথা বলে না, বাট নেশা করলে, নেশা করলে, পয়েন্ট টু বি নোটেড, নেশা করলে ও কিন্তু গালি দেয়। তোমরা জানো নেশা করলে অনেকেই সত্যি কথা উগড়ে দেয়, সত্যি কথা উগড়ে দেয়। তার মানে বোতল মামি এটা স্বীকার করলো যে ওর ভগ্নু নেশা করে, প্রথম। দ্বিতীয় কথা, নেশা করলে এই ধরনের ফাউল ল্যাঙ্গুয়েজ মামিকে বলে, সাহসটা চিন্তা করতে পারো? হ্যাঁ, হবেই তো। যখন মামি ভগ্নুর সঙ্গে ইন্টিমেট তখন বলতে পারবে, এমনি নালে মামিকে একটা এরকম ধরনের নোংরা কথা কোনো ভগ্নু বলতে পারে? ঠাটিয়ে তো চড় মারবে যে ভাই তুই কে রে, তুই আমাকে এই নোংরা কথা বলছিস। যখন ভাগনার সঙ্গে মামির সেই সম্পর্ক থাকবে যেটা পুরো ওই পর্যন্ত গেছে, তখনই সে এই ধরনের কথা বলতে পারে। এটা ভাবতে পারছো তো নিশ্চয়ই? তারপরে চিন্তা করতে পারো, এ আবার ফ্যামিলির দোয়াই দেয়, এ ওই, ও ওই, সে ওই, এ এই করেছে, সে মাসিগিরি করেছে, সে এখানে বাজারে চলে যা, তুই ওখানে। তুই নিজে তোর বাড়িটাকে পুরো, তুই যেটা বলছিস আমাকে যে ওই সাইডে চলে যা, তুই পুরো ওই ক্ষেত্র বানিয়ে দিয়েছিস। হ্যাঁ, চানু ক্ষেত্র তুই বানিয়ে দিয়েছিস, এবং সেখানে রীতিমতো তোর ভাগনার সঙ্গে তুই ইন্টিমেট, প্লাস তোর ভাগনার সঙ্গে তোর কথোপকথন, সে নেশা করে তোকে ফোন করে প্রথম, এবং নেশা করে তোকে গালি দেয়। এর থেকে নোংরা মেন্টালিটির আর তোর ভাগনুর এর থেকে বড় মানে নোংরা মেন্টালিটির পরিচয় আর অন্য জায়গা থেকে পাওয়া যাবে? তুই নিজে স্বীকার করছিস, সমস্ত কিছু তুই নিজে স্বীকার করছিস। তুই নির্লজ্জ বেহায়া একটা মেয়ে, তার জন্য এসে আবার বড় বড় লেকচার ছাড়ছিস। কি না তুই কন্ট্রোভার্সিতে তুই নাকি একাই 100, তুই যেদিকে যাস অন্য লোক সব সে অন্যদিকে যায়, তুই যেটা বলিস সেটা অন্য লোক ভাবতেও পারে না, তুই ওই কখনোই শিয়ালের দলে গা মেলাস না। ওরে সর্বনাশ, তুই শিয়ালের দলে গা মেলাবি মানে? এটা আমরা জানি যে বাস্তব কথা এটা, যে সন্তান যখন খারাপ হয় তখন দোষটা গিয়ে মায়ের উপরই পড়ে। মা কতটা দোষী সেটা ম্যাটার নয়, ম্যাটার আমাদের সমাজ এরকমভাবেই দেখে ব্যাপারটা। এবার আজকের আমাদের এই ম্যান্ডুরানির যে জিনিসটা হয়েছে, যে চারিত্রিক ব্যাপারটা, সেটা মা বাবা দুজনের থেকেই সে পেয়েছে, এটা আমরা জানি, আমরা এটা জানি, কারণ দুজনেরই তার এইরকম কীর্তিকলাপ আছে। কিন্তু দোষটা শুধু মায়ের ঘাড়ে পড়ছে, তাই তো? এটাই তো বাস্তব। আমাদের বাবারা যদি কিছু একটা 19-20 করে অ্যাকসেপ্টেড হয়ে যায় আমাদের সমাজে, কিন্তু মারা যদি করে অ্যাকসেপ্টেন্স পায় না। আর সেই জায়গা থেকে বলা হয়েছে কথাটা। তোর কথা হচ্ছে সব শিয়াল এক কথা বলেছ, মায়ের দোষ না, মায়ের দোষ না, মাকে দোষী সাব্যস্ত করছে সমাজ, এইটা বলেছি। মা দোষী, কতটা দোষী? হ্যাঁ 50% দোষী মা,
50% দোষী তার বাবা, কারণ তার জীবনের শিক্ষাটা তার মা বাবার থেকেই প্রথম সে পায়। হ্যাঁ, তারপর পারিপার্শ্বিক জায়গা থেকে কি মানুষ শিক্ষা কিছু পায় না? অবশ্যই পেয়েছে, কিন্তু পারিপার্শ্বিক জায়গাটা তো অনেক পরে, আগে তো মা বাবা। তাহলে সেই জায়গা থেকে মা বাবা দুজনেই 50% দায়ী, কিন্তু লোক বলবে মায়ের জন্য হয়েছে, মা ঠিকমতো পারভারিশ দিতে পারেনি। তোর মাথা মোটার মতো কথা বলবি আর এসে বলবি আমি যেদিকে চলি সব শিয়ালরা অন্যদিকে চলে। এই যে তোরা একটা ভ্রান্ত ধারণা নয় যে আমি যারা হাটকে, নিজেই নিজেকে বলিস এই ভ্রান্ত ধারণা। হ্যাঁ, তুই যারা হাটকে, এই মামু ভগ্নুর কাহিনী এখনো পর্যন্ত ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে কারো শোনা যায়নি। এখানে তুই যারা হাটকে, কিন্তু তুই এটা ভাবিস না যে তোর কোয়ালিটিতে তুই যারা হাটকে, তুই নোংরামির আখড়া, এটা সবাই জানে, আর তার জন্য তুই যারা হাটকে। জঘন্য মেন্টালিটির অসভ্য একটা মহিলা। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু তোমাদের কাছে পর্দা ফাঁস হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। ক্ষমার ব্যাপারটাও তোমাদের কাছে বলে নিলাম, আর এই যে সেগো এই কথাটাও বলে নিলাম। হ্যাঁ, ছিচি, মানে লজ্জাজনক। এ আবার বড় বড় বাতেলা মারতে আসে এর চরিত্র তার চরিত্র নিয়ে। এর নিজের চরিত্র একেবারে তুলসী পাতা হয়ে আছে, এত ভালো চরিত্র, মানে চরিত্রের একেবারে ধাজিয়া উড়ি দিয়েছে। যেখানে ভগ্নু তাকে গালি দিচ্ছে, আবার সে বলছে যে সবসময় দেয় না, যখন নেশা করে তখন দেয়। ভাবতে পারছো? আবার এ ওকে বেউড়ি ওকে নেশারি বলে না, এ জুয়ারি ও নেশারি ও বেউড়ি। ও নিজে কি, ওর নিজের ফ্যামিলির লোকজন কি, ও কি কালচারের কথা বলছে, যেখানে ওই বাচ্চা ছেলেটা নাকি এখন থেকে নেশাভান করতে শুরু করেছে এবং নেশা করেই মামিকে গাল দেয়। মামি তো আর মামি নয়, মামি তো ময়ে ময়ে হয়ে গেছে, এটা বুঝতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।